আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান। তো এই বিয়ের অনুষ্ঠানেই জায়েদ খানকে আসলে ওমর সানি একবারে কষিয়ে একটা থাপ্পড় মেরেছে। তো থাপ্পড় কি জন্য আসলে মেরেছে সেটাও ভিডিওর পরে আমি বলবো। তো থাপ্পড় মারার পর এদিকে জায়েদ খান একদম নায়কের মতো, সে তো প্রকৃতপক্ষে একজন নায়কই, সে নায়কের মতো কোমর থেকে একটা পিস্তল বের করে ওমর সানির দিকে ধরছে যে একদম গুলি করে উড়ে দেবো। তো সেই মুহূর্তে আবার ডিপজলও সামনে আসছিল। তো ডিপজল আবার বলতেছে যে এই তোরা কি করস, আমার ছেলের বিয়ের অনুষ্ঠানটাকে একবার তোরা ধ্বংস করে দিবি নাকি? তো এই কথা বলার পর মূলত জায়েদ খান এবং ওমর সানি একটু কন্ট্রোলে আনে। এছাড়াও আরো অনেক কথা কাটাকাটি হয়েছে সেখানে। তো সেখানে মূলত ডিপজল থাকার কারণে পরিস্থিতি একটু স্বাভাবিক ছিল। তো ডিপজল কথা বলার পর ওমর সানি সেখান থেকে রাগ করে বেরিয়ে আসতে নয়। তো ওমর সানিকে ডিপজল ডাকে বলে যে কি ব্যাপার, খায়া যাবে না? তো তখন ওমর সানি বলে যে না, আমার মাথা ঠিক নাই, আমি চলে যাবো। তো সাথে সাথে ওমর সানি সেখান থেকে চলে আসে। তো ওমর সানি আসার পর তার আধা ঘন্টা পরে সেখান থেকে জায়েদ খানও বের হয়ে আসে। তো স্ক্রিনে সে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত কাহিনীটা হচ্ছে কেন জায়েদ খানকে ওমর সানি থাপ্পড়টা মেরেছে। তো থাপ্পড় মারার কারণ হচ্ছে ওমর সানি ডিপজলকে এর কিছুদিন আগেই একটা বিচার দিয়েছিল যে জায়েদ খান নাকি ওমর সানির স্ত্রী মৌসুমীকে বিরক্ত করে, তাকে ডিস্টার্ব করে। তো এটা আসলে কতটুকু সত্য সেই বিষয়ে জানি না, তবে ওমর সানির আর স্ত্রী মৌসুমী, তিনি কিন্তু সিনিয়র একজন আর্টিস্ট, তারা চলচ্চিত্রে অনেক সিনিয়র। তারপরে জায়েদ খান তাকে কি জন্য বিরক্ত করে? ওমর সানির তো ছেলে সন্তান সবই আছে, এই বয়সে তাকে আসলে কি উদ্দেশ্যে বিরক্ত করে সেই বিষয়টা এখনো স্পষ্টভাবে জানা যায় নাই। তবে ওমর সানির দাবি হচ্ছে যে জায়েদ খান নাকি তার স্ত্রীকে বিরক্ত করে এবং চলচ্চিত্রের যারা আছে সবাই তার অত্যাচার আর নিতে পারছে না। তাই জায়েদ খান প্রথম আলো সংবাদ পত্রিকায় তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে জায়েদ খানের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ হিসেবে আমি এই থাপ্পড় দিয়ে শুরু করলাম। একদিন আমি শুটিং থেকে আসি হঠাৎ শিল্পী সমিতিতে ঢুকার পরে আমি জায়েদ খানকে একটাই বাজে অবস্থা দেখতে পাই, ওই মেয়েটা একটা নায়িকাই। তখন আমি প্রতিবাদ করার পরে জায়েদ খানের সাথে আমার কিছু তর্ক বিতর্ক হয়, পরে আমি চলে যাই। এই ব্যাপারটা আমি একেবারে ভুলে গেছিলাম। কিছুদিন পরে আমি একটি ছবির আউটডোরে যাওয়ার পরে ওইখানে আমি 15 দিন থাকি। 15 দিন থেকে যখন ঢাকা আসার পরে আমার শরীরটা খুবই খারাপ থাকে। আমি ওইখানে ফাইট করি, 4 দিন পর ফাইট করি। আমি কিছুদিন বাসায় রেস্ট নেওয়ার পরে ওই ডাইরেক্টরে আমাকে একদিন ডাকে বলে যে জামাল ভাই আরেকটা ছবি আছে, আপনার কক্সবাজার যেতে হবে, আপনি একটু এফডিসি আসেন। তখন আমি সুন্দরভাবে এফডিসি দুপুরে খাওয়া দাওয়া করে এফডিসি আইসা ওনাদের সাথে মিটিং করি। মিটিং শেষে আমি বাসায় চলে যাই। বাসায় যাই, গাও গোসল দিয়ে আমি ঘুমাই। 10টার দিকে আমার ওয়াইফ আমাকে ডাক দেয় খাওয়ার জন্য। আমি খাইতে বসি, এই সময় একটি ফোন আসে আমার কাছে। ফোনটা হলো জায়েদ খানের। উনি আমাকে প্রশ্ন করে যে আপনি কি এফডিসি আসছিলেন? আমি বলছি জি। যে আপনার করোনা হয়েছে, আপনি এফডিসি কেমনে আসলেন? আমি হঠাৎ হতবাক হয়ে যাই যে আমার করোনা, আমি জানি না। আমার বউ বাচ্চার লগে আমি থাকি, আমি বাসায় থাকি, ফ্যামিলি সবাই আমার সাথে থাকে, আমি জানি না আমার করোনা হয়েছে, আপনি জানেন কেমনে? এক কথা দুই কথা ওনার সাথে তর্কাতর্কি করতে করতে উনি এক প্রকারে আমার প্রচুর খারাপ ভাষা গালাগালি দেয়। খানগির বলা, তোকে বলছি তোর করোনা হয়েছে, তুই এফডিসি আসিস না, আসলে তোকে পুলিশ দিয়ে ধরে দেবো। আমি খুব চিন্তিত হয়ে যাই। এক সময় আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করে, তোমার করোনা হয়েছে নিশ্চয়ই, তোমাকে এফডিসি টেস্ট করছে। তাদেরকে আমি বুঝাইতে পারি নাই। আমার ফ্যামিলিতে ব্যাপারটা পুরা ফ্যামিলিতে সরিয়ে যায়। আমার ওয়াইফ সবাই আমার বলে যে তুমি সুস্থ হও, সুস্থ হইলে আমরা আসবো। সবাই আমার সাইডা তারা বাড়িতে চলে যায়। আমি বিশাল বিপদে পড়ি। রাত্রে আমার খুব মনটা খারাপ হয়। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরে স্ট্যাটাসটা প্রচুর লোকে পড়ে এবং প্রচুর ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে জায়েদ খান আরও চেতে যায়। আমাকে বিভিন্ন মানুষের মাধ্যমে আমাকে হুমকি দুমকি দেয়। এক সময় পরের দিন আমি আরেকটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরে আরও খেপা যায়। সে তাড়াতাড়ি দিশামিশা না পাইয়া জরুরি মিটিংটাকে আমার সদস্যপদটা বাদ করে দেয়, স্থগিত করে দেয়। আমার শিল্পী সমিতির সদস্যপদ থেকে বাদ দিয়ে দেয়। তখন আমি বিশাল বিপদে পড়ে যাই। আমি দীর্ঘদিন ফিল্মে অভিনয় করি, আমার সাথে অনেকের সম্পর্ক আছে। সবার মাধ্যমে আমি একসময় ডিআইজির কাছে যাই। ডিআইজি আমাকে বসে রেখে আমার সব কথা শোনার পরে জায়েদ খানকে ফোন দেওয়ার পরে জায়েদ খান ব্যাপারটা অন্যভাবে ঘুরিয়ে নেয় যে ও সদরঘাটের টোকাই, সদরঘাটে ঘুমাইতো, ওর কোনো স্ট্যাটাস নাই। এইভাবে সে অনেক কথা বলে। লাস্টে ডিআইজি ফোনটা রেখে আমার সাথে আবার কথা বলে আবার জায়েদ খানকে ফোন দেয়। জায়েদ খানকে ফোন দিলে জায়েদ খান বলে যে ভাইয়া ঘটনাটা আমার কাছে নাই, এটা আলমগীর সাহেব, ফারুক সাহেব, তারপরে আপনার ইলিয়াস কাঞ্চন সাহেব, তারপরে আছে আপনার মোট 4 জনের কথা বলে। 4 জনের কথা বলার পরে যে ওনারাই এটার বিচার করছে।
ওনাদের হাতে ক্ষমতা, আমি ওনাকে সদস্যপদ ফেরত দিতে পারবো না। যখন এই কথা বলে আমি আরও দুর্বল হয়ে যাই, পরে আমি আবার এসি ডিবির এসি বায়েজিৎ ভাইয়ের কাছে যাই। ওইখানে আমার সাথে একজন প্রডিউসার যায়, প্রযোজক। যাওয়ার পরে উনিও আমার সব কথা শোনে, শোনার পরে উনি আবার জায়েদ খানকে ফোন দেয়। তখন উনি বলে যে উনি এত বড় সাহস ওনার আপনার কাছে গেল কেমনে, এত দূর উনি যায় কেমনে, উনি এই টোকাই এই বইলা ওনারও সে অনেক কথা বুঝায়। বোঝানোর পরে উনি একই কথা বলে যে ব্যাপারটা আমার কাছে নাই, ব্যাপারটা আলমগীর সাহেব, ফারুক সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, আর এরকম বলার পরে ওইখান থেকে আমি ফেরত এসে যখন আমি এফডিসির গেটে আসি, তখন খবর পাই যে এফডিসির ভিতরে পুলিশ আমাকে খুঁজতেছে এবং গেটে আমার ঢোকা বন্ধ। আমি আরেকটা বিপদে পড়ে যে এখন আমি কি করব। আমি খুব কোনো দিশামিশা পাই না। আমার বউ বাচ্চা সব পুলিশের ডরে হয়রানি, আমি নিজেও হয়রানি, বাসা বাড়ি সব সাইডা দিয়ে আমি কি করব। তখন এক সময় আমি প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসু, সেক্রেটারি আলম ভাই এবং ইকবাল, হিমেল, এরা মনির ভাই, এদের দ্বারস্থ হই এবং পরিচালক সমিতির সবার কাছে আমি যাই, সবারে ফোন দিই যে ভাই এই ব্যাপার, জায়েদ খান আমার বিরুদ্ধে এই ঘটনা করতেছে, এবং 18 সমিতির আমি জানাই। চলচ্চিত্রের যে 18টা সমিতি আছে তাদেরকে জানাই এবং আমি তাদের সাথে দীর্ঘদিন কাজ করি। তারা ব্যাপারটা শুই না খুব মর্মাহত হয় যে একটা ভালো ছেলে তার এইভাবে ফাঁসাইছে, তো চলো আমরা একটু এমডির কাছে যাই। তখন যখন এমডির কাছে গেছে তখন যাইয়া দেখে আমার নামে যে কেস করছে, এমডি তথ্য মন্ত্রণালয়ে একটা ফাইল পাঠাইছে, ওইখান থেকে একটা সিগনেচার করে এমডিরে দিয়ে মৌখিক, এমডি তখন লিখিত দেয় না, মৌখিক আমাকে গেট বন্ধ করে দেয়। তখন তারা এমডির কাছে গিয়ে এমডিরে বলে যে না এই ছেলে ভালো, এর বিরুদ্ধে আপনি কেমনে গেটে ঢোকার নিষেধ করেন। তখন এর এক কথা দুই কথা এমডি বলে যে ঠিক আছে আপনারা একটা চিঠি দেন, আমরা এর গেটের মানে নিষিদ্ধটা আমরা উড্ড করব। তখন এমডি ওই নিষিদ্ধটা উড্ড করে, ওরা একটা মিটিংটাকে প্রযোজক সমিতির মিটিংটাকে আমাকে একটা সদস্যপদ দিয়ে দেয়। প্রযোজক সমিতির একটা সদস্যপদ ওনারা সবাই মিলে আমার দেয়, দিয়ে আমার গেটটা, যেহেতু আমি শিল্পী সমিতির সদস্য না, আমার কার্ড নাই, সে তো আমার তো আর শিল্পী হিসাবে এফডিসিতে ঢুকতে পারবো না। তখন প্রযোজকেরা আমার একটা গেটের একটা পারমিশন করে দেয় এবং প্রযোজক সমিতির সদস্য বানিয়ে। আপনি তো প্রযোজক সমিতিরও সদস্য ছিলেন আগে? আমার আরেকটা ছবি আছে, ওই ছবিটা সেন্সর হয়ে রয়েছে, কিন্তু ওই ছবিটা আমার নামেই, ছবির নাম হলো ভালোবাসতে চাই মন। ওই ছবির ক্ষমতা দিয়েই ওনারা আমার এই প্রযোজক সমিতির সদস্য বানায়, পরে গেট দিয়ে ভিতরে ঢুকায়। এখন কথা হইলো এটাই যে আমাদের জায়েদ খান, বাংলা চলচ্চিত্রের জায়েদ খান সাহেব, ওনার এত ক্ষমতা কোথায় থেকে? উনি কথায় কথায় পুলিশ নিয়ে আসে, কথায় কথায় এই পুলিশের ভয় দেখায়, কথায় কথায় কেস দেয়, এবং ওনার যে অকর্মগুলা এগুলা কেউ প্রতিবাদ করলে, যেমন উনি সকাল 8টা বাজে আসে, রাত্রে 2টা বাজে যায়। এর ভিতরে নায়িকা নামে কিছু পরিচিত মেয়েরা ওনার সাথে ওইখানে আড্ডা করে এবং ওইখান থেকেই ওনার মেন উৎসটা, আয়ের উৎসটা। কারণ উনি চলচ্চিত্রে যেই টাকা ইনকাম করে, এতে সে যেই গাড়ি চালায়, গাড়ির দাম 1 কোটি টাকার উপরে। এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনছেন, কিংবা তার গাড়ি অনেকে দেখাইছে সোশ্যাল মিডিয়ায়, গাড়ির দামে আছে 1 কোটি টাকার উপরে। তো উনি এই গাড়ি ব্যয়বহুল যে খরচ, এটা ব্যবহার করে কি দেয়া, এটার ওনার একটাই ব্যবসা, সেটা হলো উনি এই সমস্ত আকামকুলা গজা এগুলো করে। এবং উনি প্রচুর টাকার মালিক, উনি এত টাকার মালিক যেটা বলার মতো না, কিন্তু ওনার কোনো কাজে নাই। তাহলে কি উনি বাংলাদেশে যারা গডফাদার আছে তাদেরও গডফাদার আমার মনে হয় উনি। ওনার কাছে অনেক সন্ত্রাসী এফডিসি আসে এবং ওনার সাথে দীর্ঘক্ষণ মিটিং করে তারা রাতে 2টা-3টা বাজে যায়। এবং ওই যে মেয়েগুলোর কথা বললাম, নায়িকা নামে যে মেয়েগুলা, এদেরকে উনি জায়েদ খান ওনাদের কাছে বিক্রি করে। এটা হলো ফিল্মের সত্য ঘটনা। এখন আমার পক্ষ নিয়ে 18টা সংগঠন ওনার বিরুদ্ধে যে আলটিমেটাম দিচ্ছে, সেটা হলো উনি এবং মিশা সওদাগর এই দুজন পদত্যাগ না কইরা, এবং যে 184 জন শিল্পীকে আমার মতো বাদ দিছে, তাদেরকে সদস্যপদ ফেরত দিয়া এবং ওনারা ওইখান থেকে পদত্যাগ করার পরে ওনার সাথে বসবে। নাহলে ওনার সাথে কোনো মিটিং নেই, কোনো সংগঠন ওনার সাথে মিটিং করবে না। এবং ওনাদের দোয়ায়, ওনাদের উসিলায় আমি আজকে এফডিসিতে দাঁড়িয়ে এই কথাগুলো বললাম। আপনারা যারা দর্শক আছেন সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি ওনার ক্ষমতা অনেক বেশি, উনি হয়তো ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করার চিন্তা করতে পারে। এটাই হলো আমার শেষ কথা, আপনাদের কাছে আমার এটাই কামনা রইল। আসসালামু আলাইকুম। তো আপনারা যে ওকে নিয়ে ওই মিশা সওদাগর এবং জায়েদ খানের কে নিয়ে আছে তাদের পদত্যাগের দাবিতে যে মানববন্ধন করলেন, হ্যাঁ, এখন এটার পরবর্তী পদক্ষেপ আপনাদের কি আছে? আমাদের এটার পরবর্তী পদক্ষেপ হলো, ওনারা যতদিন হইতে এই শিল্পী সমিতি থেকে পদত্যাগ না করবে ততদিন প্রযোজকেরা 18 সমিতি ওনাদেরকে কোনো
ছবিতে নেবে না এবং ওনাদের সাথে কোনো আপোষ করবে না, এবং ওনারা প্রয়োজনে ওই দুজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে যাবে এবং যতটুক চেষ্টা করার করবে। এরকম দুর্নীতিবাদ যেমন মিশা, উনি একটি সাক্ষাৎ এনটিভির একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমি হাজি পদ্মায় পাজি। তো উনি হাজি পদ্মায় পাজি এই কথাটা উনি বলেছেন। তাহলে ওনার কাছে আমি একটা প্রশ্ন রাখলাম যে নির্বাচনের দিন উনি যে পদ্মা দিয়া শিল্পীদের হাতে টাকা দিয়া ভোট নিয়ে এই সমিতিতে বসছেন, তাহলে কি উনি কি আসলেই পাজি নাকি হাজি? এটা আপনাদের কাছে আমার এই প্রশ্নটা হলো, যেহেতু উনি মক্কা শরীফে হজ করে আইসা কাবা ঘরে গিয়া, উনি এই আল্লাহর ঘরে গিয়া উনি আইসা মানুষের হাতে কোরআন শরীফ দিয়া, মানুষের টাকা দিয়া ভোট নিয়ে উনি আজকে শিল্পী সমিতির সভাপতি। তারপরে উনি পদ্ম এমনিও বলেছেন যে আমি হাজি পদ্মায় পাজি। তা আসলে তো আমার মনে হয় আপনাদের কাছে এটাই, আপনারা উনি কি আসলে পাজি না হাজি, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কাছে এই অনুরোধটাই রাখলাম। আর যে 184 জন সদস্য যে সদস্যপদ গেছে এটার ব্যাপারে তো আমি অবশ্যই বলেছি যে 184 জনে যে সদস্যপদ গেছে তাদের সদস্যপদ ফেরত দেওয়ার পরে 18 সমিতি ওনাদের সাথে বসবে, এর আগে বসবে না। এবং ওনারা শিল্পী সমিতির থেকে সভাপতি এবং সেক্রেটারি শিল্পী সমিতির থেকে পদত্যাগ করার পরে ওনাদের সাথে 18 সমিতি বসবে, এর আগে ওনাদের সাথে আর কোনো আলাপ আলোচনা নাই। ওনারা যে হুমকি দিয়েছে যে ওনারা চলচ্চিত্রের শিল্পীরা ওনারা প্রযোজকদেরকে বয়কট করবে। আরে ভাই, প্রযোজকেরা ছবি না বানাইলে ওনারা চলবে কেমনে? যেমন একজন প্রযোজক ছবি বানাইলে আমার বউ বাচ্চা তারা খায়, তাদের থেকে আমরা টাকা নেই। তাহলে যদি প্রযোজকেরাই ছবি না বানায় তাহলে ওনাদের দাম কি? এবং প্রযোজকেরা যদি আগামীতে ছবি বানায় তাহলে নতুন শিল্পী নিয়ে বানাবে। এবং যারা স্টার শিল্পী আছে, শাকিব খান, ধরেন সাইমন, বাপ্পিস, তারপরে আপনার শুভ, তারপরে ওই সিয়াম, এরা যারা স্টার নায়িকা আছে, ববি আছে, তারপরে মাহি আছে, তারপরে আপনার অপু বিশ্বাস আছে, যারা নায়িকা আছে ওনাদের সাথে কোনো যোগাযোগও রাখে নাই, ওনাদের কাছে আসে নাই। তার মানে প্রযোজকদের পক্ষে এখন যত বড় শিল্পী আছে এবং যারা এখন বাংলা চলচ্চিত্রের দখলে আছে সবাই প্রযোজকদের পক্ষে, ওনাদের পক্ষে কেউ নেই। ওনাদেরকে না হইলেও বাংলা চলচ্চিত্রের কোনো ক্ষতি হবে না, আরও উন্নতি হবে। কারণ ওনারা প্রডিউসারদের অনেক ভোগায়। যেমন অনেকে বলে যে আমি খাই না, অথচ রাতের খাওয়াটাও মিশা সওদাগর বাসায় নিয়ে যায়। এটা হলো ওনার সর্বপ্রথম থেকে এটা তার অভ্যাস। এবং সে সিগারেট খায় না, পার্টির থেকে 2 প্যাকেট করে সিগারেট নেয়, পানির বোতল নেয়, এবং এইটা ওনার ড্রাইভার দিয়ে বিক্রি করা, এটাও আমি কয়েকদিন দেখছি। এটা হলো ওনার মেন চরিত্র, উনি অরিজিনালি পাজি। এটা আমার শেষ কথা। অবশ্যই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পেরেছেন জাহিদ খান কীভাবে ওমর সানি এবং মৌসুমীর জীবনের মধ্যে ইন্টারফেয়ার করছে। এখানে অবশ্যই জাহিদ খানের এটা করা উচিত হয়নি, যেহেতু একটা 22 বছরের দম্পতি জীবনকে এভাবে ধ্বংস করে দেবে, এটা উচিত হয়নি। কারণ অন্যান্য নায়িকারা তারাও এটা বলেছেন যে জাহিদ খান তাদেরকে ব্ল্যাকমেল করে খারাপ কাজ করার জন্য। যখন তারা ওই কাজটি করে না তখন তাদেরকে তাদের মুভির সমিতি থেকে তাদেরকে বার করে দেয় এবং ভোটের অধিকার থেকে স্থগিত করে। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।